আজকে লেকচারের শুরুতে আপনাদের ধন্যবাদ জানাতে চাই। অনেকগুলো লেকচার আমরা একসাথে শেষ করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আমাদের শেষ লেকচার। আজকের লেকচারের টাইটেল হচ্ছে দ্য সিক্রেট সস অফ পাবলিক স্পিকিং। পাবলিক স্পিকিং মানে মানুষের সামনে কথা বলা, অনেক মানুষের সামনে কথা বলা। সেটা হতে পারে লাইভ অডিয়েন্স, হতে পারে ক্যামেরার সামনে। অনেকের জন্য অনেক কঠিন একটা বিষয়। সো আজকের এক লেকচারে আমি আপনাদের এই কঠিন বিষয়টা একটু সহজ করে দেওয়ার চেষ্টা করছি। সো আমার জীবনের যে অভিজ্ঞতা সেখান থেকে এবং আমার যা পড়াশোনা সেখান থেকে আমি বেশ কয়েকটা টিপস বাছাই করে নিয়েছি, যেগুলো শুনলে এবং আত্মস্থ করলে আপনার পাবলিক স্পিকিং ইমপ্রুভ করবে। চলুন শুরু করি। সো প্রথম যে শিক্ষাটা আমি নিজে বিশ্বাস করি আমাকে হেল্প করেছে, সেটা হচ্ছে ইউ হ্যাভ টু বিকাম আ স্টোরি টেলার। আপনাকে গল্প বলতে জানতে হবে। দেখবেন যে অনেক শিক্ষক আছে যাদের লেকচার খুব ভালো লাগে, অনেক শিক্ষক আছে একই সাবজেক্ট পড়াচ্ছেন কিন্তু খুব একটা ভালো লাগে না। মূল ডিফারেন্স আমার চোখে যেটা মনে হয়, যে যেই টিচারের পড়ানোটা ভালো লাগে তার কথাটা শুনতে ভালো লাগছে কারণ উনি গল্প করে পড়াচ্ছেন। গল্প করে পড়ানো মানে এই না যে বিষয় বহির্ভূত কথা বলা। গল্প করে পড়ানো মানে হচ্ছে পড়ানোর সাবজেক্টের মাঝেই এমন একটা গল্প জুড়ে দেওয়া যে গল্পটার কারণে টপিকটা মনে থাকে। এটাই হচ্ছে সিক্রেট সস আমার কাছে। গল্প বলাটা একটা আর্ট। গল্প শুনতে তখনই ভালো লাগবে যখন গল্প বলাটা একটা আর্ট হবে। সো আপনি যখন কথা বলবেন, পাবলিক স্পিকিংয়ে এনগেজড হবেন, এভাবে চিন্তা করবেন আপনাকে গল্প বলতে হবে। হয়তো আপনি খুব গুরুগম্ভীর বিষয়ে কথা বলছেন, কিন্তু এমনভাবে বলতে হবে যার মাঝে গল্প থাকবে। সো প্রথম অ্যাডভাইস, বি আ স্টোরি টেলার। দ্বিতীয় অ্যাডভাইস হচ্ছে ইউ হ্যাভ টু ওয়ার্ক অন ইউর কনফিডেন্স। আমরা কি সবাই স্বভাবগতভাবে কনফিডেন্ট? সবাই তো না, অনেকে আছি শাই। তাদের জন্য তো এটা একটা এক্সট্রা হ্যাসল, স্টেজে দাঁড়িয়ে কথা বলা অথবা ক্যামেরার সামনে কথা বলা। সো আমরা কিভাবে কনফিডেন্ট হতে পারি? আমি আগের একটা লেকচারে বলেছিলাম দুটো পি, প্রিপেয়ার অ্যান্ড প্র্যাকটিস। সো প্রিপারেশনের মাধ্যমে এবং প্র্যাকটিসের মাধ্যমে কনফিডেন্স কিন্তু চর্চা করা যায়। এখন প্রিপারেশন আর প্র্যাকটিস নিয়ে লম্বা যেহেতু একটা লেকচারে কথা বলে ফেলেছি, বেশি কিছু কথা বলবো না, বাট যে কথাটা আমি অ্যাডিশনালি এখানে বলতে চাই, আপনি কিন্তু সব বিষয়ে পারদর্শী হতে পারেন না। আমরা কেউই হতে পারি না, কিন্তু কিছু বিষয় তো পারদর্শী হওয়া যায়। সেই বিষয়গুলো আপনি জেনে ফেলেন। ওই যখনই আপনি একটা বিষয়ে পারদর্শী হয়ে যাবেন, দক্ষতা অর্জন করবে, তখন কিন্তু আপনার কনফিডেন্স চলে আসবে। আমাকে পার্সোনালি, আমি যদি আমার গল্প বলি, আমি যেহেতু পাবলিক ফিগার এবং শিক্ষকতাও করেছি, অনেক জায়গা থেকে আমাকে কিন্তু আমন্ত্রণ জানানো হয় কথা বলতে। আমি কি সব জায়গায় যাই? আমি কিন্তু সব জায়গায় যাই না। আমি যখন বুঝি যে একটা বিষয় আমার ন্যূনতম পড়াশোনা আছে, ন্যূনতম যোগ্যতা আছে কথা বলার, তখন আমি বলি যে ঠিক আছে, আমি আমন্ত্রণটা গ্রহণ করলাম। কিন্তু এরকম অনেক জায়গা থেকে আমার আমন্ত্রণ আসে, আমি কিন্তু গ্রেসফুলি মানা করে দিই যে আমার আসলে এই বিষয় নিয়ে পড়াশোনাটা যথেষ্ট নেই এবং এই বিষয়ে এক্সপার্ট ওপিনিয়ন দেওয়ার মতো কোনো পজিশনেও আমি নেই। সো আমাকে ক্ষমা করবেন, এই প্রোগ্রামে আমি কথা বলতে যেতে চাই না এবং আমি আসলে হয়তো অন্য কাউকে রেফার করে দিই যে এই মানুষটা হয়তো এই বিষয়ে আপনার অনুষ্ঠানে কথা বলতে পারবেন। সো কনফিডেন্স মানে প্রিপারেশন নেওয়া, প্র্যাকটিস করা সেই সব বিষয়ে, যেসব বিষয়ে আপনি দক্ষতা অর্জন করতে পারেন। সব বিষয়ে আপনাকে তো কথা বলতে হবে না। সো আপনি যখন জানবেন যে এই বিষয়ে আমি দক্ষ, তখন হবে কি, আপনি জানবেন যে এই বিষয়ে যদি আমার কথা বলতে হয় আমি তো পারবো, কারণ আমি তো পড়াশোনা করেছি। আর যেসব বিষয়ে আপনার দক্ষতা নেই সেসব বিষয়ে আপনি কথা বলবো না। সো এভাবেই যদি আপনি চিন্তা করা শুরু করেন, আপনার কিন্তু কনফিডেন্স বাড়বে। নাম্বার 3, এই অ্যাডভাইসটা অনেকে পছন্দ করবেন, অনেকে পছন্দ করবেন না। আমি লজিকটা দেবো যে কেন আমি এই অ্যাডভাইসটা দিচ্ছি। আমরা যখন বলেছি প্রিপারেশন এন্ড প্র্যাকটিস, আসলে প্র্যাকটিসটা কি? প্র্যাকটিস মানে কি এই যে আমি যা বলবো সেটা লিখে একদম মুখস্থ করব, তারপরে আমি সেটা প্র্যাকটিস করব? তা কিন্তু না। ইউ শুড নেভার মেমোরাইজ ইউর স্ক্রিপ্ট। যখন আপনি মুখস্থ বিদ্যার উপর বেশি কনসেন্ট্রেট করবেন, তখন হবে কি আপনার কনফিডেন্স কমে যাবে। কারণ হবে কি, মাঝে মাঝে তো আপনি সবকিছু মনে রাখতে পারবেন না। আর যখনই একটা জিনিস ভুলে যাবেন, আপনি ফ্লো থেকে বেরিয়ে যাবেন, তখন আপনি মনে করার চেষ্টা করবেন যে এরপরে যেন কী কথা বলার কথা ছিল। ওই মুহূর্তে আপনার কনফিডেন্স ড্রপ করবে। সো এই মুখস্থ করার প্র্যাকটিস থেকে বেরিয়ে আসতে হবে। প্র্যাকটিস মানে কিন্তু মুখস্থ করা না। প্র্যাকটিস মানে আমি কি বলবো সেটা একটু ঝালাই করা।
কনসেপ্টগুলো নিয়ে চিন্তা করা, কিন্তু এক্স্যাক্ট স্টেটমেন্টগুলো কিন্তু আপনি কখনোই মুখস্থ করবেন না। আপনি জেনে ফেলবেন যে এই বিষয়ে আমার 7-8টা বিষয় নিয়ে কথা বলতে হবে, এই বিষয়ে বলার সময় এই গল্পটা করব, এই বিষয়ে বলার সময় এই গল্প করব, এই বিষয়ে বলার সময় এই গল্প বলবো। সো আপনি শুধু গল্পগুলো মনে রাখবেন, এবং আপনি তো গল্পগুলো 1-2বার চিন্তা করেছেন, বলে ফেলেছেন, কিন্তু যদি আপনি স্ক্রিপ্ট লিখে স্ক্রিপ্টের শব্দগুলো, স্টেটমেন্টগুলো মুখস্থ করেন, তাহলে কিন্তু আপনার কনফিডেন্সও কমবে, এবং কোনো না কোনো জায়গায় যখন ডেলিভার করছেন আপনার স্টেটমেন্ট যদি একটু ভুলে যান, আপনি দেখবেন যে খেই হারিয়ে ফেলছেন। সো প্র্যাকটিস করবেন, গল্পটা মাথায় নেবেন স্টোরি টেলার হওয়ার জন্য, কিন্তু গল্পের শব্দগুলো একটার পর একটা যেন আপনার মাথায় মুখস্থ হিসেবে না থাকে। ওকে, আপনি তো গল্প বলবেন, কিন্তু গল্প বলতে গেলে একটা সুন্দর ভূমিকা তো লাগবে। সো যে কোনো জায়গায় যখন পাবলিক স্পিকিংয়ে আপনি আমন্ত্রিত হবেন, আপনাকে অ্যাটলিস্ট সুন্দর একটা ভূমিকা, ইন্ট্রোডাকশন মাথায় নিয়ে যেতে হবে। এবং সুন্দর ইন্ট্রোডাকশন কিভাবে আপনি জাজ করবেন? যে ইন্ট্রোডাকশনটা বিল্ডস অ্যান্টিসিপেশন, আগ্রহ তৈরি করে, এমন একটা ইন্ট্রোডাকশন দেবেন যেটা শুনলে যারা অডিয়েন্স তারা আগ্রহী হবে শুনতে, কারণ অনেকক্ষণ তো আপনার সামনে তারা বসে থাকবেন। সো তারা যদি শুরুতেই আগ্রহটা হারিয়ে ফেলেন, তাহলে তো আপনি তাদের ধরে রাখতে পারবেন না। তাদের মনে হতে হবে যে আমি যে এখানে বসে আছি, আমি আসলেই ওনার কথা শুনতে চাই। সো ইন্ট্রোডাকশনটা খুব ইম্পর্টেন্ট, ইট হ্যাজ টু বিল্ড অ্যান্টিসিপেশন। এরপরে যখন আপনি গল্পগুলো বলবেন, অথবা যেই কন্টেন্টটি আপনি শেয়ার করছেন, আপনি কন্টেন্টগুলো শেয়ার করছেন, ইট হ্যাজ টু হ্যাভ আ কমন থ্রেড। আপনার একটা গল্প থেকে যে আপনি একটা গল্পে যাচ্ছেন, মানুষ যেন বুঝতে পারে প্রত্যেক গল্পে একটা কমন কিছু আছে, কমন একটা পারপাস, কমন একটা চিন্তা, কমন একটা থিম, যেন সে বুঝতে পারে। খেই হারিয়ে ফেললেও হঠাৎ হঠাৎ এমন হতে পারে আপনার শ্রোতা অন্য কিছু চিন্তা করছেন, অন্য মনস্ক হয়ে গেছেন, তিনি যেন ফেরত আসতে পারেন। তার যেন মনে হয় যে একবার হারিয়ে গেলে আমি যেন হারিয়ে গেলাম তা না, সে যেন ফিরে আসতে পারে। সো পুরো গল্পে, পুরো স্পিচে আপনার একটা কমন থ্রেড থাকতে হবে। কমন থ্রেডটা কি? যেরকম আমার এই লেকচারে, প্রত্যেক লেকচার কিন্তু অনেক বিষয়ে কথা বলছি, কিন্তু একটা কমন থ্রেড কিন্তু প্রত্যেক লেকচারে থাকে। যেমন আজকের লেকচারের কমন থ্রেড হচ্ছে একটা অডিয়েন্সের সামনে দাঁড়িয়ে অথবা ক্যামেরার সামনে দাঁড়িয়ে যখন কথা বলবেন, কিভাবে কথা বলবেন। হঠাৎ করে যদি এই ভিডিওতে একটা পজও পড়ে যায়, ধরেন আপনার কলিং বেল বাজলো, আপনি বাইরে যেয়ে আবার ফেরত আসলেন, আপনি কিন্তু যেখানে পজ দেওয়ার কথা ছিল আপনি পজ দেননি, তাও যদি আপনি শুরু করেন, আপনি কিন্তু বুঝতে পারবেন যে কি নিয়ে কথা হচ্ছে, আপনি তো খেই হারিয়ে যাবে না। ওকে, সো ইন্ট্রোডাকশনটায় অ্যান্টিসিপেশন বিল্ড করেছেন, পুরো গল্পে একটা থ্রেড ছিল, এখন কি? কনক্লুশন। দ্য কনক্লুশন হ্যাজ টু বি ইম্প্যাক্টফুল। আপনি যে এতক্ষণ এতগুলো মানুষের সময় নিলেন, এই সময়টা যে তার জন্য ইম্পর্ট্যান্ট ছিল এটা আপনি বোঝেন, এবং আপনি কিছু একটা শেয়ার করতে চেয়েছেন যেটা তার জীবনকে এম্পাওয়ার করবে, এবং করতে পেরেছে, এই প্রমিসটা দিয়ে আপনাকে ক্লোজ করতে হবে। সেটা ডিরেক্টলিও হতে পারে, সেটা ইনডিরেক্টলিও হতে পারে। আপনার বোঝাতে হবে যে এতক্ষণ আপনি যেটা বললেন সেটা কেন তাৎপর্যপূর্ণ ছিল, এবং কি মেইন পয়েন্ট আপনি আসলে শেয়ার করতে চেয়েছেন। কনক্লুশন হ্যাজ টু বি ইম্প্যাক্টফুল। পাবলিক স্পিকিং আরেকটা ব্যাপার খুব গুরুত্বপূর্ণ, যেটা নিয়ে আমি আগের কয়েকটা লেকচারে কথা বলেছি, বডি ল্যাঙ্গুয়েজ, নন ভার্বাল কিউজ। আপনি যখন কথা বলছেন, আই কন্ট্যাক্টটা কীরকম হবে, এই ব্যাপারে আসলে কথা বলতে গেলে ডিফারেন্ট স্কুল অফ থট চলে আসবে। অনেকে বলেন যে কারোর সাথে আই কন্ট্যাক্ট করা আসলে উচিত না, ডিস্ট্র্যাক্টিং। অনেকে বলে যে আই কন্ট্যাক্ট করা উচিত। অনেকে আবার নার্ভাসনেস কমানোর জন্য অনেক টেকনিক ইউজ করে, যেরকম লাস্ট সারিতে যারা বসে আছে সেদিকে একটু তাকিয়ে থাকা, এরকম অনেক টেকনিক ইউজ করে। আমি যেটা মনে করি, যেটা নিয়ে আসলে ভাবার কিছু নেই। আপনার আই কন্ট্যাক্ট তো অডিয়েন্সের সাথে হবেই, ইউ হ্যাভ টু ওয়ার্ক দ্য রুম। শুধু একজনের দিকে এক জায়গায় তাকিয়ে থাকাটা আসলে ঠিক হবে না। ইউ হ্যাভ টু ট্রিট দ্য অডিয়েন্স অ্যাজ ওয়ান, সো অ্যাজ ইফ সবাই আপনার কথা শুনছে এবং আপনি সবার দিকেই তাকিয়ে আছেন। বাট ইউ মাইট ওয়ান্ট টু পিক ওয়ান অর টু রেসপন্সিভ ফেসেস, যেই ফেসগুলো আপনি বুঝতে পারছেন রেসপন্ড করছে। তাহলে হবে কি, আপনি বুঝতে পারবেন কোন কথাটা মানুষ বুঝতে পারলো, কোন কথাটা বুঝতে পারলো না। যদিও এটা ওয়ান ওয়ে কমিউনিকেশন, পাবলিক স্পিকিং, তার মাঝেও কিন্তু টু ওয়ে কমিউনিকেশনের সুযোগ আছে। যারা খুব ইন্টেলিজেন্ট পাবলিক স্পিকার, তারা কিন্তু এটা দে ক্যান রিড দ্য রুম লাইক দ্যাট। সো টু সামারাইজ, আপনাকে আই কন্ট্যাক্ট করতে হবে যেভাবে আপনি কমফোর্টেবল, আপনাকে প্রপার বডি ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে, অ্যান্ড ইফ ইউ ক্যান ওয়াক দ্য স্টেজ, শুধু এক জায়গায় দাঁড়িয়ে না থেকে সব দিকে কনসেন্ট্রেট করার জন্য ইউ ক্যান ওয়াক, অ্যান্ড লাস্টলি ইউজ ইউর স্মাইল। A smile is very powerful to show confidence and to have command over your audience.
ওকে, এরপরের পয়েন্টটা হচ্ছে আমার মনে হয় এটা আমার ইন্ডিভিজুয়াল একটা অবজারভেশন। আমি অনেক সময় দেখেছি অনেক মানুষ স্টেজে উঠেই দে স্টার্ট টু অ্যাপোলোজাইজ এন্ড দে কনসিড ডিফিট। এই কাজটা আমার মনে হয় ডেট্রিমেন্টাল টু দ্য প্রসেস। অনেকে ভাবেন যে এটা বিনয়ী হবার একটা অংশ, কিন্তু এই জায়গাটায় আমি বিনয়ী হতে চাই না। স্টেজে উঠেই যদি আপনি বুঝিয়ে দেন অডিয়েন্সকে যে আপনার প্রিপারেশন কম, আপনি এই বিষয়ে জানেন না, তাহলে আসলে আপনি শুরুতেই তো ইউর কনসিডিং ডিফিট। তাহলে শুরুতেই বুঝিয়ে দিচ্ছেন যে আমার সাথে এতক্ষণ যে থাকবেন আমি আসলে এই বিষয়ে খুব একটা জানি না অথবা আমার প্রিপারেশন নাই, তাহলে ওনারা শুনতে উদ্বুদ্ধ হবেন কেন? সো এই কাজটা করবেন না। ডু নট কনসিড ডিফিট। যখনই স্টেজে উঠবেন আপনি প্রিপারেশন থাকুক কি কম থাকুক, আপনার বোঝাতে হবে যে আপনি যতটুকু প্রিপারেশন আছে ইটস ওয়ার্থ দেয়ার টাইম। এটা আপনাকে করতে হবে। এরপর হচ্ছে এনগেজমেন্ট। যদিও আমরা পাবলিক স্পিকিংকে ওয়ান ওয়ে কমিউনিকেশন বলি, এখানেও এনগেজমেন্টের সুযোগ আছে উইথ কোয়েশ্চেন্স। আমি যেটা করি, আই টেক পজ এবং মাঝে মাঝে আমি জিজ্ঞেস করি। এমন না যে আমি যে প্রশ্নটা জিজ্ঞেস করছি তার উত্তর আমি চাচ্ছি সবার কাছ থেকে, কিন্তু এমন প্রশ্ন করা যায় যার উত্তর হ্যাঁ বা না হয়, যেখানে অডিয়েন্স কিন্তু একসাথে হ্যাঁ বলতে পারে, না বলতে পারে। সবচেয়ে বেসিক উদাহরণ হচ্ছে আমি কি বোঝাতে পারছি, এই কোয়েশ্চেনটা করা। আপনারা কি বুঝতে পারছেন, অথবা পেছনে কি ঠিকভাবে শোনা যাচ্ছে? এই যে কথাগুলো মাঝে মাঝে এগুলো বললে হয় কি, ইউ ক্যান ব্রিং ব্যাক দ্য পিপল হু ইউ লস্ট। অনেক সময় হয় কি 100 জনের মাঝে অনেকে হয়তো কনসেন্ট্রেট করতে পারছে না। এভাবে যদি পজ নিয়ে এনগেজ করার চেষ্টা করেন উইথ কোয়েশ্চেন্স, মানুষ কিন্তু আবার আপনার স্পিচে ফেরত আসবে। সো এই ছিল কিছু স্পেসিফিক গাইডলাইন্স, কিন্তু এছাড়াও দুটো পয়েন্ট আছে যেটা আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আমি আমার নিজের জীবন থেকে শিখেছি। তার মধ্যে একটা হচ্ছে টেম্পোরাল বায়াস। টেম্পোরাল বায়াসটা বিভিন্ন ডিসিপ্লিনে বিভিন্নভাবে ইউজ হয়। অনেক রিসার্চ ফিল্ডে এই জার্গনের স্পেসিফিক মিনিং আছে, আমি সেই মিনিংয়ে যাচ্ছি না। আমি এই বায়াসটা বলতে বোঝাতে চাচ্ছি সময়ের বায়াস। সময়ের বায়াস মানে হচ্ছে আপনি যখন এই স্পিচটা দিচ্ছেন সেই সময়ের মানুষের জন্য কি শুধু এই কথাটা প্রযোজ্য, এটাকে আপনাকে ভাবতে হবে। এটা হয়তো আগে ভাবতে হতো না খুব একটা, এখন খুব ভাবতে হয়। কারণ কি, এখন স্পিচটা হয়তো ভিডিও রেকর্ডেড হচ্ছে, কোথাও না কোথাও থেকে যাচ্ছে। সো এই কথাটার ইন্টারপ্রিটেশন কিন্তু আজকেও হবে, আবার অনেকদিন পরেও হবে। সো আজকে যেটা আপনি ভাবছেন ঠিক, 20 বছর 50 বছর পরে তো ঠিক নাও হতে পারে। আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম একটা লেকচারে টক্সিক ম্যাসকুলিনিটি নিয়ে, যে একটা সময় টক্সিক ম্যাসকুলিনিটিটা খুব নর্মাল ছিল, এখন সেটা নর্মাল না। সো সেই সময়কার কোনো ক্যাম্পেইন বা স্পিচ দেখলে আপনার মনে হবে যে খুব বাজে একটা স্পিচ ছিল সেটা। সো আমাকে যখন আজকে কথা বলতে হচ্ছে, আমাকে কিন্তু চিন্তা করতে হচ্ছে যে আমি যে এই কথাটা বলছি এটা কি আসলে উইল ইট স্ট্যান্ড দ্য টেস্ট অফ টাইম। সবসময় যে আমি ঠিক প্রেডিক্ট করছি তা না, কিন্তু এই কথাটা আপনাকে মাথায় নিয়ে কিন্তু পাবলিক প্লেসে কথা বলতে হবে, সেটা ক্যামেরার সামনে হোক, সেটা অডিয়েন্সের সামনে হোক। আপনার কথাটা যেন আজকের জন্য তাৎপর্যপূর্ণ হয়, আজ থেকে অনেক বছর পরের জন্য যেন তাৎপর্যপূর্ণ হয়। আর লাস্ট যে গুরুত্বপূর্ণ অ্যাডভাইসটা শেয়ার করতে চাই সেটা হচ্ছে পলিটিক্যাল কারেক্টনেস। অনেক সময় হয় কি, আমি আমার মতবাদ বিশ্বাস করি বলে ওই মতবাদটা অনেকের উপর চাপিয়ে দিতে চাই। সেটা আমি এই অডিয়েন্সে পারবো কি না, সেই ডিসিশনটা আপনাকে নিতে হবে। আমি বলবো না যে পারবেন না, অনেকে আছেন সেটা সুন্দর করে করেন এবং কনফ্লিক্ট তৈরি করেন। যেরকম টুইটারে কিন্তু জর্ডান পিটারসন ব্যান্ড হয়েছিলেন, তার কিছু মতবাদ ভেরি কন্টেনশিয়াস, কিন্তু অনেক মানুষ আছেন তার অসম্ভব ভক্ত, তাদের কাছে সেই কথাগুলো খুবই প্রিয়। আবার অনেক মানুষ আছেন তার কথাগুলো একদমই পছন্দ করেন না, যেরকম ফেমিনিস্টরা তার কথা একদমই পছন্দ করেন না। এখন তিনি এমন একটা জায়গায় আছেন, তিনি একটা মতবাদ প্রমোট করতে চান। সো তিনি এরকম কন্টেনশিয়াস কঠিন বিষয়ে কনফ্রন্টেশন ক্রিয়েট করবে, এরকম বিষয়ে কথা বলতে পারেন, এটা তার ইচ্ছা। কিন্তু আপনি সেটা বলবেন কিনা সেটাও আপনার ইচ্ছা। বাট আমি আপনাকে যেটা বলতে চাই, আপনি যখন একটা নিউট্রাল জায়গা থেকে কোনো স্পিচ দিচ্ছেন, কোনো এজেন্ডা প্রমোট না করে, তাহলে আপনাকে কিছু স্পেসিফিক টপিক কিন্তু অ্যাভয়েড করে কথা বলা উচিত। কাউকে অফেন্ড করবে, কোনো পলিটিক্যাল গ্রুপ, কোনো আইডিওলজিক্যাল গ্রুপ কাউকে অফেন্ড করবে, এরকম কথা থেকে বিরত থাকতে হবে। যদি বলতেই হয়, আপনার এই মতবাদের কথাও ঠিকভাবে প্রেজেন্ট করতে হবে, তার বিপরীতে যেই মতবাদ আছে তার কথাটাও ঠিকভাবে প্রেজেন্ট করতে হবে। হ্যাঁ, আমরা সবাই মানুষ, আমাদের সবারই একটা মতবাদ থাকে বিভিন্ন বিষয়, আমরা সেই মতবাদ প্রমোট করতে চাই, এটা
আমি তো সুগার কোট করবো না, কিন্তু আমি যেহেতু একটা জেনারেল লেকচার নিচ্ছি, আমি আপনার কমিউনিকেশনটা স্মুথ হোক সামনে সেটা চাচ্ছি, এবং কনফ্রন্টেশন তৈরি হোক সেটা চাচ্ছি না। এই কারণে আমি আপনাকে বলছি এমন কোনো বিষয়ে কথা বলবে না যেটাতে বিভেদ তৈরি হয়। সো এই ছিল দ্য সিক্রেট সস অফ পাবলিক স্পিকিং এবং আমাদের কোর্সের শেষ লেকচার। একটা ছোট্ট গল্প দিয়ে শেষ করব। আমার মনে আছে ছোটবেলায় আমার একজন শিক্ষক ছিলেন, একই গল্প বারবার বলতেন, তখন খুব বিরক্ত হতাম। উনি যখন ক্লাসে গল্পটা শুরু করতেন আমরা সবাই এরকম করতাম যে ও আবারও একই গল্প বলবেন। এখন উনি কি আসলে ভুলে গেছেন যে এই ক্লাসে উনি গল্পটা বলেছেন? এখন যখন বয়স হয়েছে, এখন বুঝি অনেক সময় হয় কি, একই গল্প অনেক ক্লাসে পড়াতে পড়াতে আমাদের শিক্ষকদের যেটা হয়, আমরা খেই হারিয়ে ফেলি যে কোন গল্পটা কোন ক্লাসে বলেছে, কিন্তু গল্পটা আমাদের কাছে এত ইম্পর্ট্যান্ট আমরা সব ক্লাসেই বলতে চাই, এই কারণে গল্পটার পুনরাবৃত্তি হয়। এখন যখন সেই শিক্ষকের কথা ভাবি, আমি কিন্তু এখন করি না, দীর্ঘশ্বাস ছাড়ি না এই বিরক্তির সুরে। কারণ কি, আমি এখন বুঝি ওই গল্পটা আমার জীবনে কত ইম্পর্ট্যান্ট ছিল। জীবনে এরকম অনেক সময় আসে যখন আমরা একটা ব্যাপার ভাবি যে এটা খুবই নগণ্য, এই ক্লাসটা খুব নগণ্য, এই কথাটা খুবই মূল্যহীন, কারণ ওই সময় আমি ওই লেসনটার গ্র্যাভিটি হয়তো ধরতে পারি না, পরে আরেকটা সময় হয়তো ধরতে পারি। সো আমি এই কথাটা এই কারণে বলছি, আমার যে লেকচারগুলো আপনারা শুনলেন, এখান থেকে অনেক কিছুই আপনাদের কাজে আসবে আমি জানি, কিন্তু আবার অনেক কিছু মনে হবে যেগুলো তো কমন সেন্স, এগুলো তো আগেও শুনেছি, আর এই কথাটা তো উনি কয়েকবার বললেন। আমি আপনাদের একটা অনুরোধ করব, এই লেকচারটা আবার 1 বছর পরে একবার শুনবেন যদি সময় হয়। আমার ধারণা এই লেকচারের এমন এমন কিছু আপনি হয়তো 1 বছর পরেও আবার শুনে পিক করতে পারবেন, যেটা তখন মনে হবে যে দিস ইজ আ ভ্যালুয়েবল লার্নিং ইন মাই লাইফ। সো আই হোপ এই কোর্সটা আপনাদের কাজে এসেছে এবং সামনে আরও কাজে আসবে। আপনাদের জীবনটা সুন্দর হোক, সহজ হোক, এবং যে যেভাবে সফলতাকে ডিফাইন করেন আপনারা সেই সফলতাকে অর্জন করুন। থ্যাংক ইউ।